এই অংশটা ক্লজ নাকি ফ্রেজ আগে বলুন তো। রাইটিং আর ডায়েরি, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। অতএব এটা একটা ফ্রেজ ছিল। প্রথমত এটা একটা ফ্রেজ। এবার এবার করে দেখুন তো, এটা উঠিয়ে দিলাম, এটা নাই, ধরলাম যে ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং স্কিল। এটা উঠিয়ে দিয়ে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে ফাইনাইট নন ফাইনাইট শিখেছিলাম এবং ঠিক তার আগের ক্লাসে শিখিয়েছিলাম ক্লজ এবং ফ্রেজ আসলে কি, মানে মূল বিষয়টি শিখিয়েছিলাম যে কোনটা ক্লজ হবে আর কোনটা ফ্রেজ হবে, কিন্তু আমরা ডিটেলসে কিন্তু তার ভাগগুলো এবং হচ্ছে মানে ডিপ যে ক্লাস সেটা কিন্তু নিইনি। আমি কিন্তু ধীরে ধীরে ক্লাস নিচ্ছি, কারণ একসাথে যদি এত লেন্দি একটা ক্লাস নেওয়া হয় তাহলে আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটবে। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে, এখানে যেটা লেখা আছে পুরোটা না, আমরা আজকে শিখব মেনলি নাউন ক্লজ এবং হচ্ছে নাউন ফ্রেজ। শুধুমাত্র 46তম বিসিএস থেকেই 3টি প্রশ্ন এসেছে এই ক্লজ এবং ফ্রেজ থেকে। 3টি প্রশ্ন এসেছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি বলা যায় যে একটি সিঙ্গেল আইটেম থেকে এতগুলো প্রশ্ন এসেছে। অতএব এটা ধারণা করা যাচ্ছে যে এই ক্লজ এবং ফ্রেজ আপনাদের সামনের দিনগুলোর যে পরীক্ষা আছে সেগুলোর জন্য কতটা ইম্পর্টেন্ট। আর আজকে আপনাকে এমনভাবে আমি নাউন ফ্রেজ এবং নাউন ক্লজটা শেখানোর চেষ্টা করব যেটা মানে কমপ্লিটলি ইউনিক হবে, এবং এটা শেখার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন যে কোনো কোশ্চেন, আপনি কোশ্চেন একটা ব্যাংক নিয়ে বা মাস্টার বইটা নিয়ে যদি আপনি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আপনি দেখবেন সবগুলো আপনি ইজিলি পারছেন। এবং এটা একটু ডিটেলড হবে এবং আপনাকে ডিপ থেকে সুন্দরভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো এটা শেখানোর আগে প্রথমে একটু দেখে নিই যে ফ্রেজ এবং ক্লজের কী কী ভাগগুলো আছে। এখানে দেখুন যে আমি লিখে দিয়েছি যে ফ্রেজ হচ্ছে মূলত 7 প্রকার। ফ্রেজ মূলত 7 প্রকার। এটি হচ্ছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বই অনুসারে বললাম যে ফ্রেজ হচ্ছে 7 প্রকার। তবে মাস্টার বইতে আরও 2টি ফ্রেজ দেওয়া আছে। তবে আমাদের পরীক্ষার জন্য কিন্তু এতগুলো ফ্রেজ আমাদের লাগবে না। আমাদের মেন ফ্রেজগুলো হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই 3টা হচ্ছে আমাদের মেন। এই 3টা যদি আপনি ভালোভাবে জানেন তাহলেই কিন্তু আপনি খুব ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। সো শুধুমাত্র ভাগগুলো একটু জেনে রাখুন। ফ্রেজ 7 প্রকার। পার্টস অফ স্পিচ যে 8টি আছে তার মধ্যে সবগুলোই ফ্রেজ হবে, শুধুমাত্র প্রোনাউনটা বাদে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বাল, প্রিপোজিশনাল, কনজাংশনাল, ইন্টারজেকশনাল। অর্থাৎ প্রোনাউন বাদে যে 7টি আছে, প্রোনাউন ফ্রেজ বাদে বাদ বাকি 7টি হচ্ছে ফ্রেজের প্রকারভেদ। আর মাস্টার বইতে আরও 2টি দেওয়া আছে, ইনফিনিটিভ ফ্রেজ আর আরেকটি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ইনফিনিটিভ আর পার্টিসিপল ফ্রেজ। এবার আমরা ক্লজে যাই। ক্লজ প্রধানত হচ্ছে 3 প্রকার, প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি কিন্তু ভিতরে এক্ষুনি লিখবো, এটা জাস্ট আপনাকে দিয়ে রেখেছি, আপনি একটি স্ক্রিনশট নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে এই ভাগগুলো খুব সহজেই আপনি বুঝে বুঝে আমার ক্লাসটি করতে পারবেন, এটা আপনার যদি একটু জানা থাকে। প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট অথবা মেন ক্লজ, আর সাবঅর্ডিনেট অথবা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর 3য় নম্বরটি হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। এগুলো খুবই সহজ। আর মেনলি হচ্ছে এই সাবঅর্ডিনেটকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে, নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বাল ক্লজ। সো এখন আপনাদের আমি মূল ক্লাসে নিয়ে যাব, এটা মিশিয়ে দিই, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা খুবই কাজে দেবে। সো আমি এখন মূল ক্লাসে যাব। আমাদের এই ক্লজ অ্যান্ড ফ্রেজ মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এই বিষয়টা সম্পর্কে আপনাকে ডিপ আইডিয়া রাখতে হবে, নইলে পরীক্ষায় খুব একটা ভালো ফল করা একটু কঠিন হয়ে যাবে। আমি 46তম বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে, বিসিএস এর প্রশ্নগুলো, এগুলো আমরা কিন্তু শেষে একটু সলভ করে দেখাবো যে কিভাবে এই বিষয়গুলো এসেছে। এখন আপনাদের আমি একটু দেখাই যে প্রথমে যদি একটি আমরা ফ্রেজে যাব, আমরা আজকের যেটা শিখবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ অ্যান্ড ক্লজ। নাউন ফ্রেজ অ্যান্ড ক্লজ এই বিষয়টি নিয়ে আমরা আজকে কি করব।
তো প্রথমেই দেখুন আমি একটি আপনাদের যদি বাক্য দিই, যেমন বললাম যে এখানে লক্ষ্য করুন, মিল্ক ইজ গুড ফর হেলথ। মিল্ক ইজ গুড ফর হেলথ কতদিন বলেছিলাম। এখানে এই যে মিল্ক, এটা কিন্তু একটা নাউন, এটি হচ্ছে একটি নাউন। এটাকে যখন আমরা এইভাবে লিখব যে ড্রিঙ্কিং সাম মিল্ক, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, drinking some milk regularly is good for health। এই যে দেখুন, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ। আরেকটি আমি বাক্য লিখে দিই পাশাপাশি, যে দ্যাট মিল্ক ইজ good for health is well known। এই পর্যন্ত। এখানে আমি 3টি সেন্টেন্স লিখেছি, তার মধ্যে আপনারা দেখুন যে মিল্ক, এটি হচ্ছে সাধারণ একটি ওয়ার্ড বা এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে নাউন। এরপরে দেখুন ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এইটা এই যে একগুচ্ছের নিচে আমি এই যে দাগ দিয়ে রেখেছি। সাধারণত আমরা গতদিন বলেছিলাম যে ফ্রেজ এবং ক্লজ হতে হলে সেটা একগুচ্ছ হবে এবং সেটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, সিঙ্গেল পার্টস অফ স্পিচ। তাহলে এই যে এখানে যে আছে ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এটা কিন্তু একগুচ্ছ শব্দ। এবং এখানে দেখুন তো, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কি? ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, অতএব এটি একটি ফ্রেজ ছিল। ঠিক একই বাক্য পরেরটা দেখুন, দ্যাট মিল্ক ইজ গুড ফর হেলথ, দ্যাট মিল্ক ইজ গুড ফর হেলথ। এখানে দেখুন তো, এখানে যে ইজ, এটা কিন্তু একটি ফাইনাইট ভার্ব। অতএব আমরা বলেছিলাম যে একগুচ্ছ শব্দে যদি কোনো ফাইনাইট ভার্ব থাকে তাহলেই সেটি ক্লজ, আর ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট যদি না থাকে তাহলে সেটি ফ্রেজ। তাহলে আমরা জানলাম যে এটা হচ্ছে ফ্রেজ আর এটা হচ্ছে ক্লজ। এখন আমরা জানবো যে এটি কোন ক্লজ, এটি কিভাবে নির্ণয় করবেন। সাধারণত এই নাউন ফ্রেজ এবং হচ্ছে নাউন ক্লজ, এই দুটি কিন্তু নাউনের কাজ করে, অর্থাৎ নাউন যেখানে বসবে এগুলোও সাধারণত সেখানে বসে। অতএব আপনাকে জানতে হবে যে নাউন কোথায় কোথায় বসে, নাউনের পজিশনটা জানা মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখুন, নাউন এখানে সাবজেক্ট হিসেবে বসেছে না? ইয়েস, নাউন এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে। ঠিক একইভাবে এখানেও দেখুন, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ, এখানেও এটা সাবজেক্ট হিসেবে বসেছে। তো এটা একটা নাউন ফ্রেজ ছিল। প্রথমত এটা ফ্রেজ, কোন ফ্রেজ? এটা একটা নাউন ফ্রেজ, কারণ নাউনের জায়গায় বসেছে তাই এটি নাউন ফ্রেজ। এটা দেখুন, দ্যাট মিল্ক ইজ গুড ফর হেলথ, আগে নির্ণয় করে নেবেন এটা ফ্রেজ নাকি ক্লজ। ইজ দেখে আমরা চিনতে পারছি, কারণ এটাকে আমরা পাস্ট করতে পারবো, দ্যাট মিল্ক ইজ, দ্যাট মিল্ক অজ করা যাবে। অতএব যেটার আপনি টেন্স চেঞ্জ করতে পারবেন যে ভার্বটি, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব থাকলেই সেটি একটি ক্লজ। অতএব এটি একটি ক্লজ ছিল। অতএব এটা এখন কোন ক্লজ? অবস্থানটা দেখুন, এই জায়গাটা হচ্ছে নাউনের ঘর, এখানে নাউন বসে নর্মালি। মনে মনে আপনি থিঙ্কিং করবেন যে এমনি একটা সিম্পল নাউন বা সাধারণত যখন ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লজটা বসে তখন আইটি দ্বারা রিপ্লেস করা, যেমন ইট ইজ ওয়েল নন, ইট ইজ গুড ফর হেলথ। যখন ভার্বের সাবজেক্ট হিসেবে, এই যে ভার্বের সাবজেক্ট হিসেবে যখন ক্লজ অথবা ফ্রেজ বসবে তখন আইটি ইট দ্বারা রিপ্লেস করা যায়। অতএব আপনি সহজেই আইটি ইট দ্বারা রিপ্লেস করে কিন্তু এটা বসিয়ে ফেলতে পারবেন যে এটি একটি ফ্রেজ অথবা ক্লজ ছিল। অতএব এই যে উদাহরণটা দিলাম এটা কিন্তু হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ
ভার্বের সাবজেক্ট হিসেবে ফ্রেজ, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, আর এটা ছিল নাউন। আরেকটি উদাহরণ দেখুন, এরপরে আরো একটি উদাহরণ দেব, সেটি হচ্ছে অবজেক্ট রূপে। নাউন যে জায়গায় গুলোতে বসে, সাধারণত নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ ঠিক ওই জায়গাগুলোতে বসে। অতএব আপনাকে এটা জানা লাগবে যে কোথায় কোথায় নর্মালি এই নাউনটা বসবে। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউনটা বসেছিল, মিল্ক, এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট ছিল। সো নাউন ফ্রেজ আর নাউন ক্লজ কিন্তু ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছিল। এবার আমরা বসাবো ভার্বের অবজেক্ট হিসেবে। দেখুন আমরা যদি বসাই যে উই লাভ ফ্লাওয়ার্স, উই লাভ ফ্লাওয়ার্স, আমরা ফুল ভালোবাসি। এরপরে বললাম যে উই লাভ বিউটিফুল অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স। এটা একটা বসালাম। আর আরেকটি যদি বসাই, উই লাভ দ্যাট flowers make the world beautiful. এই পর্যন্ত। এবার দেখুন ফ্লাওয়ার্স, এটি একটি নাউন। অতএব নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ, নাউন যেখানে যেখানে বসে, নাউন ফ্রেজ এবং নাউন ক্লজও ঠিক সেই জায়গাগুলোতেই বসে। এর আগের বাক্যে ছিল ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। আর এই যে দ্বিতীয় উদাহরণ যেটা দিলাম 2 নম্বর, এটা 2 নম্বর, সেটা হচ্ছে এই যে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসেছে, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসেছে। অতএব এবার আমরা চেক করব যে এইটা কি। এরকম করে পরীক্ষায় দাগ দেওয়া থাকবে যে আন্ডারলাইন সেন্টেন্সটি বা আন্ডারলাইন অংশটি নাউন ফ্রেজ নাকি নাউন ক্লজ নাকি অ্যাডভার্বাল নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, এইভাবে অপশন থাকবে। তো আপনি আগে কি করবেন, প্রথমে এটাকে চেক করতে হবে যে এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। দেখুন তো একগুচ্ছ হয়েছে, অতএব একগুচ্ছ হলে সেটা ফ্রেজ অথবা ক্লজ হবে। এখন যদি এখানে ফাইনাইট ভার্ব থাকে তাহলে এটা ক্লজ, ফাইনাইট ভার্ব না থাকলে সেটা ফ্রেজ। তাহলে বিউটিফুল অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, নেই। অতএব এটা হচ্ছে ফ্রেজ। প্রথমত আমরা পেয়ে গেলাম এটা ফ্রেজ। এখন কোন ফ্রেজ? এই জায়গাটা, এই ঘরটা হচ্ছে নাউনের ঘর। এখানে সাধারণত নাউন বসে, এই যে নাউন বসেছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত এখানে নাউন বসে। যেহেতু এটা নাউনের ঘর আর নাউনের ঘরে একটা ফ্রেজ বসেছে, তাই এটা হবে নাউন ফ্রেজ। একইভাবে এবার এটা চেক করি, উই লাভ দ্যাট ফ্লাওয়ার্স মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, এটাও একগুচ্ছ শব্দ। এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? দ্যাট ফ্লাওয়ার্স মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, ইয়েস। এই যে মেকটা হচ্ছে ফাইনাইট, কারণ এটাকে আমরা মেড করতে পারবো, উই দ্যাট ফ্লাওয়ার্স মেড দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। অতএব যেই ভার্বটাকে চেঞ্জ করা যাবে সেটাই হচ্ছে ফাইনাইট। আর ফাইনাইট যেহেতু আছে তাই এটা ছিল একটা ক্লজ। এখন চেক করব দ্বিতীয়বারে যে এটা কোন ক্লজ। এই ঘরটা সাধারণত নাউনের ঘর, কারণ এখানে নাউন বসে, এই যে নাউন বসে, যেহেতু নাউনের ঘরে একটা ক্লজ বসে তাই এটি হয়ে যাবে নাউন ক্লজ। এটি ছিল নাউন ক্লজ। আশা করি 2 নম্বর উদাহরণটি আপনারা বুঝতে পেরেছেন যে নাউন কোথায় বসে। নাউন ঠিক যেই জায়গাগুলোতে বসে আপনাকে সেই জায়গাতে ক্লজ আর ফ্রেজ এইভাবেই উদাহরণে থাকবে। তখন আপনি দেখলেই বুঝে যাবেন যে এটা তো নাউনের ঘর, অতএব এখানে এই যে যদি ক্লজ হয় তাহলে নাউন ক্লজ, যদি ফ্রেজ হয় তাহলে এটা হবে নাউন ফ্রেজ। এটা আপনারা তুলে নিতে পারেন। এবার আমি 3 নম্বর উদাহরণে যাব যে এই ব্যবহারগুলো আপনি একটু জেনে, আমি শেষে কিন্তু আপনাকে দেখাবো যে 46তম BCS এর প্রশ্নটা কত সহজে আপনি এটা শেখার পরে পেয়ে যাচ্ছেন। যে কোনো প্রশ্ন আপনি খুব সহজে পেয়ে যাবেন। এবার 3 নম্বর উদাহরণটা দেখুন। সাধারণত আমরা যদি বলি যে হি ইজ এ ওয়ার্কার, এরপরে বললাম যে হি ইজ এ part-time worker, he is a part-time worker। আর আরেকটি বাক্য বললাম যে he is what we call
a full-time worker, what we call a full-time worker. এই পর্যন্ত দাগ দেওয়া থাকলো। সো এই ক্লাসটা কিন্তু আমি নিজের মতো করে সাজিয়েছি, আর একটা ক্লাস সাজানোর জন্য আমাকে পুরো 3 দিন স্টাডি করতে হয়েছে। আমি 3 দিন ধরে স্টাডি করে এই ক্লাসটা সাজিয়েছি। সো এখানে দেখুন একটি বিষয়, এটা একটা নাউন, অতএব এই যে ঘরটা এখানে কিন্তু নাউন বসে। এখানে কি হিসেবে নাউন বসেছে? প্রথম যে উদাহরণটা ছিল মিল্কের, ওইটাতে আপনি আবার ব্যাকে গিয়ে দেখবেন ওখানে হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসেছিল। দ্বিতীয় যে উদাহরণ দিয়েছিলাম ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসেছিল। তৃতীয় এই যে উদাহরণটা চলছে এখানে দেখুন তো এই নাউনটা কি হিসেবে বসেছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসেছে। অতএব আপনি জেনে রাখবেন যে কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বসে, যেখানেই নাউন বসে কমপ্লিমেন্ট হিসেবে ফ্রেজও বসবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজও বসবে, একই কথা। কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল পার্টস অফ স্পিচের মাধ্যমে কাজ করে বাক্যে। এখানে কিন্তু আলাদা আলাদা পার্টস অফ স্পিচ বলা যাবে না। টাইম একটা পার্টস অফ স্পিচ, এটা ওয়ার্কার নাউন, এটা ভার্ব, এটা বলা যাবে না। এই পুরোটা মিলে একটা পার্টস অফ স্পিচ, সিঙ্গেল একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। অতএব এটা হচ্ছে নাউন, এটাও নাউন, এটা নাউন ক্লজ, আর এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে পার্টটায় কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই। আর একগুচ্ছ শব্দ কিন্তু কোনো পার্টটা মানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এটা ছিল ফ্রেজ, নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ। কারণ এই যে হি ইজ এ, এইটা না বললে কিন্তু এই সাবজেক্টটা কমপ্লিট হয় না, তাই এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে হি ইজ এ, এটা না বললে, এইটুকু অংশটুকু না বললে এই সাবজেক্টটা কমপ্লিট হয় না, তাই এটা নাউন ফ্রেজ কি হিসেবে বসেছে? কমপ্লিমেন্ট হিসেবে। পার্ট টাইম ওয়ার্কার এটা সাধারণত একটি নাউন ফ্রেজ ছিল। এবার দেখুন হি ইজ হোয়াট উই কল আ ফুল টাইম ওয়ার্কার। প্রথমত এখানে ফাইনাইট ভার্ব আছে, তাই এই একগুচ্ছ শব্দ, এটা একটা ক্লজ। এবং কোন ক্লজ? দেখুন হি ইজ কি, হিকে পূর্ণ করতে হলে এই অংশটা দরকার, অতএব এটা হচ্ছে ক্লজ যেহেতু, তাই এটা হবে নাউন ক্লজ, কারণ এই ঘরটাতে নাউন বসে। তাহলে তৃতীয় নম্বর উদাহরণে নাউন কি হিসেবে বসলো? সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। অতএব এই ঘরটা আপনাকে মনে রাখতে হবে যে এইভাবে কিন্তু নাউন ফ্রেজ এবং হচ্ছে নাউন ক্লজ আসতে পারে। এইরকম যখন দেখবেন তখন সাধারণত এই জায়গাতে জানবেন যে আপনি এটি যদি থাকে ফ্রেজ তাহলে এটা নাউন ফ্রেজ হবে, আর যদি ক্লজ থাকে তাহলে এটা নাউন ক্লজ হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে আপনার হচ্ছে এবার 46তম বিসিএস প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে অ্যাপোজিশন থেকে এসেছে। আমি এর পরের 5ম নম্বর উদাহরণে আপনাকে ওটা দেখাবো। চতুর্থ হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। যেমন আমি একটি যদি উদাহরণ দিই, দেখুন দিস প্রাইজ ইজ ফর রাফি। এই পুরস্কারটা রাফির জন্য, এটা একটা প্রিপোজিশন ছিল। এরপরে দেখুন দিস প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। এটা একটা প্রিপোজিশন ছিল। প্রিপোজিশনের পরে একটা একগুচ্ছ শব্দ বসেছে, আমরা পরে ওটা বলছি। আরেকটা বাক্য দেখুন, দিস প্রাইজ ইজ ফর whoever performs the best in class। পুরোটা এটার নিচে দাগ। এখানে 3টা সেন্টেন্স লিখেছি, 3টা প্রিপোজিশনের পরে দেখুন দিস প্রাইজ ইজ ফর রাফি। অতএব আপনি জেনে রাখবেন যে নাউন সাধারণত, নাউনের পজিশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার অনেক জায়গাতে কাজে লাগবে। আমরা এরপরে জিরান শিখবো, পার্টিসিপল শিখবো, সেখানে কিন্তু বারবার করে নাউনের পজিশনটা আপনার জানার দরকার পড়বে, যে নাউন আসলে কোথায় কোথায় বসে। আমরা অলরেডি 3টা পজিশন দেখে ফেলেছি, একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, এরপর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে, চতুর্থ হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে।
এই যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যে নাউন বসেছে রাফি, ঠিক একইভাবে দিস প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। রাফি না বলে আমি করে দিলাম দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। এই যে একগুচ্ছ শব্দ হয়ে গিয়েছে এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই প্রথমত এটা একটা ফ্রেজ। যখনই আপনি দেখবেন যে এটা তো ফ্রেজ, এরপরে হচ্ছে এই পজিশনটা কার পজিশন, এখানে সাধারণত একটা নাউন বসে, তাই এটা হবে একটা নাউন ফ্রেজ। এটি একটা নাউন ফ্রেজ হয়ে গেল, শেষ। আপনি এভাবে যখনই দেওয়া থাকবে এরকম দেখবেন যে এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, তখন সেটা হয়ে যাবে একটি নাউন ফ্রেজ। এবার তৃতীয় বাক্যটায় দেখি আমরা। এই যে এখানে একটা প্রিপোজিশন আছে এবং তারপরে দেখুন হুএভার পারফর্ম দ্য বেস্ট ইন ক্লাস, যেই ক্লাসে ভালো পারফর্ম করে তার জন্য এই পুরস্কারটা। তাহলে হুএভার পারফর্মকে আপনি পারফর্ম করতে পারবেন, অতএব এটা একটা ফাইনাইট ভার্ব। এই যে এটা, অতএব ফাইনাইট ভার্ব যেহেতু আছে এবং এটা একগুচ্ছ শব্দ, তাই এটা একটা ক্লজ। এখন আমরা দেখব যে এটা যেহেতু ক্লজ, তো এটা কোন ক্লজ? সাধারণত প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলে সেটা হয় নাউন ক্লজ, তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ, কারণ প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, নাউন বা প্রোনাউন বসে, অতএব এটা হয়ে যাবে একটি নাউন ক্লজ। তাহলে আপনি এইভাবে সহজেই কিন্তু এটা বসিয়ে ফেলতে পারবেন। এবার সর্বশেষ উদাহরণ, নাউনের পজিশনের সর্বশেষ উদাহরণ, যার মাধ্যমে আমরা শিখে ফেলবো যে নাউন ক্লজ আর নাউন ফ্রেজ কিভাবে নির্ণয় করতে হবে। আর এরপরেই আমরা দেখবো যে 46তম BCS এর প্রশ্নটি কত সহজে আপনি সলভ করে ফেলবেন। এই 5 নম্বর উদাহরণটা দেখুন। এখানে বলছে যে মাই ফ্রেন্ড রাফি ইজ এ ডক্টর। রাফি, আগে বাক্যগুলো লিখে নিই, তারপরে এই উদাহরণটা থেকে কিন্তু এবার 46তম BCS এর প্রশ্ন এসেছে। এবার দেখুন যে মাই ফ্রেন্ড আর ট্যালেন্টেড ডক্টর my friend a talented doctor is well known। এখানে দেখুন এই ট্যালেন্টেড ডক্টর, আর সর্বশেষ একটি বাক্য, সেটি হচ্ছে মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর helps many people। এই যে একটি, এখানে আপনারা দেখুন মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর এটা বলতে পারতাম, কিন্তু মাই ফ্রেন্ড রাফি, এই যে একটি সাবজেক্ট বা একটি নাউন বসার পরে আরও একটি নাউন বসে যখন পরে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটাকে অ্যাপোজিশন বলে। এটা অ্যাপোজিশন। তাহলে যে মাই ফ্রেন্ড রাফি ইজ এ ডক্টর, তাহলে আমরা জানি যে নাউন সাধারণত অ্যাপোজিটিভ হিসেবেও নাউন বসে। এই যে এখানে অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসেছে, যেহেতু নাউন বসে তাহলে নাউন ফ্রেজও বসবে, নাউন ক্লজও এই জায়গাতে বসানো সম্ভব। এটা থেকে 46তম BCS এর প্রশ্ন এসেছে। এখানে দেখুন মাই ফ্রেন্ড ইজ দ্য ট্যালেন্টেড ডক্টর, একগুচ্ছ শব্দ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটা কি ফ্রেজ নাকি ক্লজ? এটা আগে আপনাকে জানতে হবে যে এটা কি ফ্রেজ নাকি ক্লজ, এটা নির্ণয় আগে জানতে হবে। এটা হচ্ছে এখানে যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নেই, অতএব এটা একটা ফ্রেজ। এবং আমি আপনাদের শেখালাম কি, এই যে এখানে অ্যাপোজিশন হিসেবে যখন অতিরিক্ত তথ্য দিবে আর একটা নাউন সম্পর্কে, মাই ফ্রেন্ড ইজ ওয়েল নন এটা বললেই কিন্তু হয়ে যেত, কিন্তু মাই ফ্রেন্ড আর ট্যালেন্টেড ডক্টর, এই যে একটু অতিরিক্ত তথ্য এর সম্বন্ধে, এটাকেই অ্যাপোজিশন বলে। আর এই অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে সাধারণত নাউন বসে, আর নাউনের ঘরে একগুচ্ছ শব্দ হিসেবে বসে, তাই এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। এরপরে দেখুন মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর হেল্পস মেনি পিপল। মাই ফ্রেন্ড হেল্পস মেনি পিপল এইটুকু বলে বাক্য হয়ে যায়, কিন্তু মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর এই সম্বন্ধে, মাই ফ্রেন্ডের সম্বন্ধে হু ইজ এ ডক্টর, এটা কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই অতিরিক্ত তথ্য দেওয়াকেই অ্যাপোজিশন বলে, এই নাউনের অ্যাপোজিশন এটা। সো এই যে অ্যাপোজিটিভ হিসেবে এই অংশটা যে বসেছে, এই ঘরটা সাধারণত নাউনের ঘর, আর নাউনের ঘরে একটা ফাইনাইট ভার্ব সহ একগুচ্ছ শব্দ দেখতে পাচ্ছেন, অতএব এটা প্রথমত ক্লজ। কোন ক্লজ? এটা হচ্ছে তখন হয়ে যাবে নাউন ক্লজ।
যারা এখনো ভালোভাবে বুঝতে পারেন পুরো ক্লাসটা আবারও ঘুরিয়ে আপনি দেখবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আপনি ক্লজ নাকি ফ্রেজ এটা নির্ণয় করবেন, দ্বিতীয়বারে নির্ণয় করবেন যে এটা কোন ক্লজ কোন ফ্রেজ। তাহলে এটা হচ্ছিল নাউন ক্লজ। এবার আমরা একটু বিসিএস এর প্রশ্ন দুইটা দেখবো, দিয়ে আমরা শেষ করে দিব। এখন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে আমি বলি, নাউন সাধারণত আমরা কয়টা জায়গাতে বসতে দেখলাম। প্রথমত হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে, 2 নম্বর দেখেছি ভার্বের অবজেক্ট হিসেবে, 3 হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসে, হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট আর নইলে অবজেক্ট কমপ্লিমেন্ট। চতুর্থ হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। 5 নম্বর হচ্ছে এই যে অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। মূলত এই 5টি পজিশনে নাউন বসে, আর নাউন যেখানে বসে সেখানে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ বসে। একদম ক্লিয়ার, এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আপনাদের সহজ একটা কথা বলি, সব জায়গাতে কিন্তু আইটিইর দ্বারা নাউন ক্লজ নাউন ফ্রেজ রিপ্লেস করা যায় না। এখানে দেখুন তো আপনি আইটিইর দ্বারা কি রিপ্লেস করতে পারবেন? না, হবে না। অতএব সব ক্ষেত্রে আপনি আইটিইর দ্বারা রিপ্লেস করে কিন্তু নাউন ক্লজ নাউন ফ্রেজ নির্ণয় করা সম্ভব হবে না, আপনার ভুল হয়ে যাবে পরীক্ষায়। আপনি শুধুমাত্র 2টা ক্ষেত্রে বা 3টা ক্ষেত্রে পারবেন, একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে, আর হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে, আর কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনের অবজেক্টটাকে আপনি আইটির দ্বারা রিপ্লেস করতে পারবেন। তবে মেনলি আপনি প্রথমে আইটির দ্বারা রিপ্লেস করে দেখবেন, যদি হয়ে যায় তাহলে জানবেন যে সেটা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ ছিল। যেমন 46তম বিসিএসের এই প্রশ্ন 2টা আপনার দেখুন, তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। একটি ছিল 46 বিসিএস এর 2টা আসছে, এটা একটু দেখুন। 1 নম্বরটা ছিল এরকম, রাইটিং এ ডায়েরি ইজ এ very good practice to develop writing skills. ওকে, এইটা অংশের নিচে দাগ দেওয়া ছিল, এই অংশের নিচে দাগ দেওয়া ছিল। আমরা যে এখন ফ্রেজার ক্লজ শিখে আসলাম 46তম বিসিএসে, একদম লেটেস্ট বিসিএসে এই প্রশ্নটা এসেছে। অতএব এখন আপনি দেখুন যে প্রথমে আপনার কাজটা কি। প্রথমে এই অংশটা ক্লজ নাকি ফ্রেজ আগে বলুন তো। রাইটিং আর ডায়েরি, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। অতএব এটা একটা ফ্রেজ ছিল, প্রথমত এটা একটা ফ্রেজ। এবার করে দেখুন তো, এটা উঠিয়ে দিলাম, এটা নাই, ধরলাম যে ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং স্কিল। এটা উঠিয়ে দিয়ে আমি যদি আইটি ইট বসিয়ে এটা করি তাহলে কিন্তু বাক্যটা হয়ে যায়। আমি কি সাধারণত বললাম যে ভার্বের যখন সাবজেক্ট হিসেবে বসে এবং হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে যখন বসে তখন সাধারণত আইটি ইট, এই 2টা ক্ষেত্রে খুব সহজে রিপ্লেস করা যায়। তবে আপনি এটা আইটি ইট দ্বারা রিপ্লেস করতে পারছেন, এবং এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। ভার্বের আমরা যে নাউনের 5টা পজিশন দেখলাম সেখানে ভার্বের সাবজেক্ট হিসেবে এটা বসেছে, তো এটা নাউন ফ্রেজ ছিল। খুবই সহজ, এটা নাউন ফ্রেজ, এটা আপনি খুব সহজেই নির্ণয় করে নিতে পারবেন। ওকে, 2 নম্বর আরেকটি প্রশ্ন 46তম বিসিএসে এসেছে, সেটা দেখুন। His dream that he will be a BCS cadre, BCS প্রশ্নে BCS ক্যাডার নিয়ে প্রশ্ন এসেছে, ফাইনালি কেম ট্রু, ফাইনালি কেম ট্রু, এটা হিজ ড্রিম, এখান থেকে দাগ ছিল দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, এই পর্যন্ত দাগ ছিল। হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু এইটুকু বললেই হয়ে যায়। আর আমরা কি শিখে আসলাম এতক্ষণ? আমরা 5 নম্বর যে নাউনের ব্যবহার দেখলাম, যে প্রথম নাউন সম্পর্কে যদি এই দ্বিতীয় অংশটা অতিরিক্ত তথ্য দেয়, এটা ছাড়াই কিন্তু এই বাক্যটা হয়ে যায় হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু। কিন্তু এই যে নাউনের পাশে হিজ ড্রিম, একটা নাউনের পাশে বসে আবারও একগুচ্ছ শব্দ কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে, হিজ ড্রিম,
এই তথ্যটা কার সম্পর্কে দিচ্ছে দেখুন তো, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এটা কিন্তু হিজ ড্রিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অতএব এই নাউন সম্পর্কে যখন পরের নাউন অতিরিক্ত শব্দ দেয় ও অতিরিক্ত দেয়, তখন সেটা হয় নাউন ফ্রেজ হবে, নইলে নাউন ক্লজ হবে। তো এখানে আগে কি করতে হবে দেখুন তো, এখানে কোনো ফাইনাল ভার্ব আছে কিনা। হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, হিজ ড্রিম দ্যাট হি উড বি, উইলকে চেঞ্জ করা যাবে। অতএব যখনই কোনো ভার্বকে দেখবেন যে চেঞ্জ করা যাবে, তখন সেটা ফাইনাল ভার্ব। অতএব ফাইনাল ভার্ব মানে এটা একটা ক্লজ, প্রথমত এটা একটা ক্লজ। আর হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এটা সাধারণত নাউনের অ্যাপোজিশন হিসেবে বসেছে, কারণ নাউনের যে 5টা পজিশন দেখছেন কমন পড়ে যাচ্ছে এখন, নাউনের অ্যাপোজিশন হিসেবে এটা বসেছে, তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ। অতএব এটা ছিল নাউন ক্লজ। 46তম বিসিএসে আরও ক্লজ নিয়ে প্রশ্ন এসেছে, সেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে যখন অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ এগুলো শিখবো, তখন আমরা ওগুলো সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাব। সো ক্লাস হয়তো একটু লেন্দি হয়ে গেল, don't take it otherwise, but it will be very useful for you if you enjoy the class। আপনি যদি ক্লাসটা আবারও করেন এবং খুব মনোযোগ দিয়ে দেখেন, আশা করি যে আপনার ফ্রেজ নিয়ে অনেক কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।